ধন্যবাদ। শান্তিপূর্ণভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট চলছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো শতভাগ প্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি বা ইভিএম এর মাধ্যমে এই ভোট হচ্ছে। সকাল 8টায় শুরু হয় ভোট, চলবে বিকেল 4টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দুপুর 12টা পর্যন্ত 45 থেকে 46% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। দু একটি ছোটখাটো অনিয়মের ঘটনাকে বড় করে না দেখতে প্রার্থীদের আহ্বান জানান তিনি। ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আফজাল খান। নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সকালে কুমিল্লা মডার্ন প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে আফজাল খান বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। শতভাগ আশাবাদী, জনগণ আমার পক্ষে, গণজোয়ার আমার পক্ষে। আমি ইভিএম এর মাধ্যমে নির্বাচন হওয়াতে মা বোনদের কোনো কষ্ট হচ্ছে না, খুব সুন্দর পদ্ধতিতে, এবং ইভিএম এ মানুষ খুব সাড়া দিয়েছে। এটা সুন্দর সিস্টেম। এদিকে নাগরিক কমিটির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগ, তার সমর্থক ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। সকাল 9:30টার দিকে 12 নম্বর ওয়ার্ডে একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি। তবে নিজ ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা দেখে মুগ্ধ সাক্কু। তার অভিযোগ আমলে নিয়েছে নির্বাচন কমিশন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তার অভিযোগ আমলে নিয়ে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। বিভিন্ন পর্যবেক্ষক দল জানিয়েছে, এখনো পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে। আমি যেদিন নির্বাচন আমি করবো মন তারিখ বলছি একটি কারণে আমি এটা বলছি, ভোটটা তো এই প্রথম, আমি বিভিন্ন আশঙ্কা করি। লোকজন কিন্তু কোন রকমের শাইনেস ফিল করছে। এর আগে নির্বাচন কমিশনের বরাদ দিয়ে আমরা যেটা জেনেছি, সেই সূত্রে যে প্রায় 80% টার্গেট পিপলকে তারা মোটামুটি এক ধরনের হ্যান্ডস-অন ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছেন, অ্যাওয়ারনেস তৈরির চেষ্টা করেছেন। তো সেটা আমার মনে হয় একটা কার্যকর প্রভাব রাখছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর সংগ্রহ করতে নগরীর বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরছেন আমাদের রিপোর্টার ফাল্গুনী দত্ত, কনক সারোয়ার এবং মাহাতির ফারুকী। ভোটের সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন ফাল্গুনী দত্ত। যা ভোট করেছে তাদের দেখা যাচ্ছে ভোট আলাদা কোনো সমস্যা ফেস করে নাই। যেহেতু আমরা গত শনিবার একটা মক বুথের আয়োজন করেছি সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত, ওই অনুষ্ঠানে প্রায় বেশিরভাগ ভোটার তাদের দুর্বলতাটুকু ওভারকাম করতে পেরেছে। ফলে এই পর্যন্ত আমরা কোনো ভোটারদের কোনো সমস্যায় পড়তে দেখিনি। আসলে এখানে যত ভোটার আছে এই কেন্দ্রে আপনার মানে কত পার্সেন্ট ভোট এখন পর্যন্ত পড়েছে বলে আপনার মনে হচ্ছে? 55%। আর আপনারা যেটা বলতেছেন ভোটটা ঠিক জায়গায় পড়তেছে কিনা, সেটি আমরা সকাল 7টা থেকে 8টার মধ্যে একটা ডামি ভোট ডেমো ভোটের আয়োজন করেছি, এবং এতে পুলিং এজেন্টরা দেখেছে যে ঠিক জায়গায় ঠিক ভোটটা পড়ছে কিনা, এবং ওরা এ ব্যাপারে আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে ঠিক জায়গায় ভোটটা পড়েছে। জাহাঙ্গীর, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এছাড়াও আমরা অন্য ভোটারদের সাথেও কথা বলেছিলাম। তারা মনে করে যে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলাতে হলে আসলে প্রযুক্তির ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে তারা ওই কুমিল্লা সিটি কর্পোরেশন থেকেই যেহেতু এরকম পূর্ণাঙ্গ নির্বাচন হচ্ছে ইভিএম এর মাধ্যমে, এটাকে তারা স্বাগত জানিয়েছে, তারা এর জন্য গর্বিত। দর্শক, এখন আরেকটি কেন্দ্রে অবস্থান করছেন আমাদের রিপোর্টার কনক সরোয়ার। আমরা এখন চলে যাব তার কাছে। ধন্যবাদ ফাল্গুনী দত্ত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠেছে। আমরা এই মুহূর্তে আছি মডার্ন হাই স্কুল কেন্দ্রে। এই সংখ্যা প্রায় 4000। এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন জনাব নুরুর রহমান মাহমুদ তানিম, এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী, যিনি চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেমন দেখছেন নির্বাচন? আপনি গত সন্ধ্যায়ও কিছু অভিযোগ করেছিলেন, কোন প্রভাব পড়েছে কিনা আপনার সেই অভিযোগের? কিভাবে দেখছেন এই নির্বাচন? আমি সকাল 7:15টায় বাসা থেকে বের হয়েছি।
বের হয়ে আমি দক্ষিণে গিয়েছি, পরিস্থিতি ভালো, 8টা সাড়ে 8টার দিকেও ভালো। আমি যখন আমার সেন্টারে আসছি দেখলাম প্রচুর ভিড়, এত ভিড় তো থাকার কথা না। দেখলাম যে আপনার কুমিল্লা সিটি কর্পোরেশনের বাইরের অন্তত শতাধিক লোক যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতৃত্ব দিয়ে থাকেন, তারা এসে ভিড় জমিয়ে এখানে একটা পলিউটেড করে ফেলেছে ইলেকশন পরিস্থিতিকে। কোন কেন্দ্রটি? এটি হলো মনোহর মুন্সেফ রানীর দিঘির পার যে ভিক্টোরিয়া স্কুল এবং ভিক্টোরিয়া কলেজের যে সেন্টারটি। তো আপনি কি এই বিষয়টি জানিয়েছেন রিটার্নিং অফিসারকে? সাথে জানিয়েছি এবং আমার একটা অ্যাপ্লিকেশন আমি জমা দিয়েছি। জমা দেওয়ার পরে মোটামুটি কিছুটা তারা তৎপর হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই বিষয়ে নিষেধাজ্ঞা থাকার পরেও, যেখানে সিটি কর্পোরেশনের বাইরের কোন লোক নির্বাচনের সময় থাকতে পারবে না, ভোটার নন ভোটার কেউ থাকতে পারবে না, সেখানে এই লোকজন একদম দল বেঁধে ব্যানার বেস লাগিয়ে এরা ঘুরছে। তারপর আমার বিভিন্ন সেন্টারে সরকার সমর্থন দিয়েছে এইরকম একজন প্রার্থী, সেটা হলো আনারস। উনি দাবি করছেন উনি সরকার সমর্থক, সে প্রধানমন্ত্রী নাকি সরাসরি ওনাকে সমর্থন দিয়েছেন। উনি এখন অমুক তমুককে ধমকাচ্ছেন, ওনার এজেন্টরা আমাদের লোকজনকে ধমকাচ্ছেন, তারপরে ভোটারদেরকে ধমকাচ্ছেন। আমরা ইভিএম নিয়ে কিছু অভিযোগ পেয়েছি, অনেকে ভোট দিতে পারছেন না, অনেকের ভোট নষ্ট হচ্ছে, অনেকে ভোট না দিয়ে চলে আসছেন। আপনি কি কিছু পেয়েছেন? এই অভিযোগের সত্যতা রয়েছে। এটা আমি নিজেই দেখেছি যে মহিলারা ভোট দিতে পারছে না। এটা মূলত ইভিএম এর প্রচারণার অভাব এবং প্রস্তুতির অভাবের কারণে হয়েছে। এটা এমন কোনো কঠিন জিনিস না, কিন্তু হলো না। তো দেখলাম। তো এই মুহূর্তে আপনার অবস্থান কি, বা এই মুহূর্তে আপনি কি মনে করছেন? এই মুহূর্তে আমি মনে করছি যে আমাদের সরকার যেভাবে সুন্দরভাবে একটা নির্বাচন সম্পন্ন করার জন্য যে সাপোর্ট দেওয়া দরকার, সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে এবং নির্বাচন সুষ্ঠু হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে যেই তথ্যগুলো আমি পাচ্ছি, নির্বাচন সুষ্ঠু হচ্ছে ইনশাআল্লাহ। নুরুল মাহমুদ তানিম, দর্শক আপনারা শুনছিলেন অন্যতম প্রার্থী নুরুল মাহমুদ তানিমের কথা। কিছু অভিযোগ করেছেন, তিনি বলছেন যে নির্বাচনের যে নিয়ম থাকার কথা সেটি ভঙ্গ করে বহিরাগত কিছু লোক ঢুকে গেছে এবং বিভিন্ন কেন্দ্রে তারা অবস্থান নিয়েছে, বিশেষ করে ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে। তো আমাদের সঙ্গে আছেন কুমিল্লা আনসার ভিডিপি ব্যাটালিয়নের কমান্ডার ডিরেক্টর জনাব শাহাবুদ্দিন। এই যে অভিযোগ আইন শৃঙ্খলা সংক্রান্ত, যে বহিরাগতরা এখানে আসছেন, অবস্থান নিচ্ছেন, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, বা বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো কেন্দ্র সকাল থেকে এই পর্যন্ত আমরা পরিদর্শন করেছি। আমার সাথে আমার সহকর্মীবৃন্দ ছিলেন এবং ওখানে আনসারের লোকজন, পুলিশ এবং র্যাবের লোকজন ছিল। তো এই ধরনের আমি প্রত্যেক জায়গায় যেখানে আমি ব্যক্তিগতভাবে গেছি, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট বা আমাদের অন্য নিরাপত্তা বাহিনীর লোকজনের সাথে কথা বলেছি। তারা এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত দেয় নাই যে বহিরাগত কেউ গেছে। হয়তো বিশেষ বিশেষ কেন্দ্রে যেতে পারে কোনো কারণে। তবে জনাব শাহাবুদ্দিন যেহেতু একজন প্রার্থী, আপনার সামনে অভিযোগটি করেছেন, আপনি নিশ্চয়ই এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন, আপনার বাহিনীর সঙ্গে কথা বলবেন, সংশ্লিষ্ট জায়গায় আপনি অবশ্যই জানাবেন। ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন আপনাকে। দর্শক, আমরা কথা বলবো একজন প্রবীণ ভোটারের সঙ্গে, যিনি ইভিএম এ ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেমন লেগেছে আপনার ভোট দিয়ে? আপনার অনুভূতি কি? এই যে মেশিনে ভোট দিলেন জীবনের প্রথম, কেমন লাগলো একটু বলবেন? ভালোই লাগছে। কোনো অসুবিধা হয়েছে? না, হয় নাই। এই যে সিটি কর্পোরেশনের নির্বাচন যেমন হওয়ার কথা তেমন কি হচ্ছে, কি মনে করেন? হ্যাঁ, সেরকমই হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, একজন নবীন ভোটারের সঙ্গে কথা বলতে চাই। কেমন হলো নির্বাচন? ধন্যবাদ। ইভিএম এ ভোটাধিকার দিলেন, মানে খুবই ভালো হয়েছে এবং এই প্রযুক্তির কারণে খুব তাড়াতাড়ি ভোট দিতে পারতেছি এবং অনেক সুবিধা পাইছি আর কি। কি সুবিধা পাইছেন? সুবিধা হচ্ছে যে আমাদের কোনো মানে সিলের কোনো ইয়ে নাই, ইভিএম পদ্ধতিতে আমাদের তাড়াতাড়ি ভোট হচ্ছে এবং সুবিধাই দেখতেছি আমি যতটা। ধন্যবাদ। কেমন আপনি তো ভোট দিয়েছেন, আপনার বিশ্লেষণ কি ইভিএম নিয়ে? ধন্যবাদ। আমি ভোট দিয়ে আসলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, জিনিসটা নতুন প্রযুক্তি হলেও খুবই সুন্দর এবং খুব অল্প সময়ে আমরা ভোটটা শেষ করতে পারতেছি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ ভোটারদের কথা, প্রার্থীর কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা। কিছুক্ষণ আগে সকাল থেকে আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি, বিশেষ করে সাততলা একটি কেন্দ্র যেটিতে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি। সেই জায়গায় আমরা দেখেছি যে ভোটাররা অভিযোগ করেছেন যে তারা বিষয়টি বুঝতে পারছেন না এবং সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের যারা এজেন্ট আছে, নির্বাচনী এজেন্ট, তারাও বলছেন যে অনেকেই ভোট দিতে পারছেন না, বুঝতে পারছেন না, অনেকে একটি ভোট দিয়ে চলে যাচ্ছেন, অনেকের ভোট বাতিল হয়ে যাচ্ছে। এরকম এই অভিযোগটি স্বীকার করেছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনিও বলেছেন যে বেশ কয়েকটি ভোট বাতিল হয়েছে। তবে
চূড়ান্তভাবে ফলাফল না আসার আগে বলা যাবে না যে কতগুলো ভোট বাতিল হয়েছে, কারণ এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় 86,000 মহিলা ভোটার আছেন, যাদের অধিকাংশই অশিক্ষিত এবং অনভিজ্ঞ। তার একটি বিরূপ প্রভাব পড়ছে এই ইভিএম এর নির্বাচনে। আপনি তো ভোট দিয়েছেন, এই কেন্দ্রে তো ভোট দিয়েছেন, কেমন মনে হচ্ছে ইভিএম, কি অবস্থা? সুন্দর সিস্টেম, খুবই সুন্দর সিস্টেম। মানে যদি কোনো মানে ইয়া না হয়, ইভিএম এর মধ্যে যদি অন্য কোনো সমস্যা না হয়, তাহলে এই পদ্ধতি ভালো। ধন্যবাদ কনক। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের যে মূল যে বিষয়গুলো এখানে এখন রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনা করলে দাঁড়ায় যে এখানে প্রধান বিরোধী দল, যদিও এটি একটি নির্বাচন, তবে রাজনীতির প্রভাব মুক্ত নয়। তো প্রধান বিরোধী দল দুটি ইস্যুতে এই নির্বাচন বর্জন করেছে। যে দুটি ইস্যু, একটি হলো ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি মেনে না নেওয়া, আরেকটি হলো সেনাবাহিনী এখানে মোতায়েন না করা। তো ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের যে পদ্ধতি এখানে চালু রয়েছে এবং সবকটি সেন্টারে যে ভোট গ্রহণের প্রচেষ্টা চলছে এবং সেই যেভাবে ভোট গ্রহণগুলো চলছে, আমরা ভোট কেন্দ্রগুলো ভ্রমণ করে বা ভিজিট করে দেখেছি যে ওখানে ভোটারদের মধ্যে বিরোধী দলের সমালোচনার কারণে, এই ভোটিং এ অনাস্থার কারণে ভোটারদের মধ্যে একটা প্রচ্ছন্ন সংখ্যা আমরা দেখেছি। আর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক যদি বিবেচনা করি, সেখানে দেখা যাবে যে সেনাবাহিনী এখানে নিয়োগ না করা হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে এখানে ভালো আছে, সুষ্ঠুভাবে চলছে। তবে বেশ কিছু কেন্দ্র থেকে এবং বেশ কিছু প্রার্থী থেকে যে বিষয়গুলো এসছে যে তাদের অনেক কর্মীকে ভোট কেন্দ্রের আশেপাশে দাঁড়াতে দিচ্ছে না একটি মহল। তবে এই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি অস্বীকার করছেন, তবে আমরা চলে আসি ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের এই যে জটিলতার বিষয়ে। ভোটাররা যে বিষয়টা নিশ্চিত করেছেন যে এই বিষয়ে ভোটারদের কাছে কোনো দলিল থাকছে না, তারা ভোট দিয়ে চলে আসছেন এবং অনেকেই বয়স্ক এবং যারা প্রবীণ রয়েছেন, অশিক্ষিত স্বল্প শিক্ষিত রয়েছেন, তাদের কাছে এই সিস্টেমটা এখনো সহজাত হয়ে ওঠেনি। কিন্তু সমস্ত কেন্দ্রগুলোতে এই ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে ভোট নেওয়ার কারণে এই বিষয়গুলো আগে থেকে এক্সপেরিমেন্ট না হওয়াতে যে আশঙ্কাগুলো রয়ে গেছে, ফলাফলের পর হয়তো এইটাই হয়তো মুখ্য কারণ হয়ে দাঁড়াবে। তবে আমাদের এখন আমার সামনে আছেন উপস্থিত নির্বাচন পর্যবেক্ষক পরিষদের সভাপতি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি আমাকে জানাবেন যে এই কেন্দ্রগুলো ভিজিট করার পর পর্যবেক্ষণে আসলে উনি কি দেখেছেন, এই যে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে একটানা এখানে ভোট গ্রহণ চলছে, সেই অবস্থাটা ওনার দৃষ্টিতে উনি কি পেয়েছেন। আমরা ভোট গ্রহণ যখন শুরু হয় সকাল 8টা, তার থেকে পর্যন্ত সবগুলো কেন্দ্র ঘুরে যে ধারণাটি অর্জন করেছি সেটি হচ্ছে যে নারী ভোট কেন্দ্রগুলোতে বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা, তারা একটু শাইনেস ফিল করছেন, অনভ্যস্ততার কারণে হোক, বয়সের কারণে হোক, একটু জড়তা আছে। কিন্তু পুরুষ কেন্দ্রগুলোতে আমরা এরকম কোনো সমস্যা লক্ষ্য করিনি। তবে কোথাও কোথাও কেউ কেউ অভিযোগ করেছেন আমাদের কাছে যে তাদের ভোট অন্যরা কেউ এসে দিয়ে গেছেন, এরকম বেশ কটি অভিযোগ আমরা পেয়েছি, কিন্তু সাবস্টেনশিয়েট করা যায়নি। সেটি একটি বিষয়। আর ভোট গ্রহণের জটিলতা মানে কাস্টিং, যেটা আমরা আশঙ্কা করেছিলাম যে খুব স্লো হবে অনভ্যস্ততার কারণে হোক, শাইনেসের কারণে হোক, সেটি কিন্তু খুব একটা সেরকম পরিলক্ষিত হচ্ছে না। আর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখে ফেলতে পারছি যে কতটি ভোট কাস্ট হলো। আগে যেমন এই ফলাফলের জন্য অপেক্ষা করতে হতো, এখন কিন্তু সেই সময় লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে না আমাদের। এমনিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ভোট গ্রহণের অবস্থাটা কেমন? সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি তা ভালো, সন্তোষজনক এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের এই পদ্ধতির ক্ষেত্রে ভোটাররা যে বিষয়গুলো বলছেন যে তারা ভোট দেওয়ার পর ইলেকট্রনিক পদ্ধতিতে এই হার্ড ডিস্কে অথবা র্যামে তাদের ভোটটা লিপিবদ্ধ হচ্ছে ঠিকই, কিন্তু তারা কোনো হার্ড কপি অর্থাৎ কোনো কাগজে দলিল তারা পাচ্ছেন না। তারা বলছেন যে কাগজে দলিল যদি এখানে রাখা হতো তাহলে এখানে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেত এই ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে। এছাড়াও যারা অনভ্যস্ততায় রয়েছে তাদেরকে কেন আগে থেকে এই বিষয়গুলো অভ্যস্ত করানোর বিষয়টা নজর দেননি নির্বাচন কমিশন, সেই বিষয়েও প্রশ্ন উঠেছে। দর্শক, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, পরবর্তীতে আমরা আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ। মাহাথির, আপনাকে ধন্যবাদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় গোলাম আজমের বিরুদ্ধে আবারও আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। সকালে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নেতৃত্বে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন পক্ষ।
অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি হবে 9 জানুয়ারি। একই দিনে মামলা প্রত্যাহারের বিষয়ে আসামি পক্ষের করা আবেদনটিরও শুনানির দিন ঠিক করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, 71 মানবতা বিরোধী হত্যা সহ 7টি অপরাধের 62টি অভিযোগ গোলাম আজমের বিরুদ্ধে জমা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশব্যাপী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসবের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা, পরিকল্পনা, উস্কানি, নির্যাতন ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে গোলাম আজমের আইনজীবী এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। রাজধানীর উত্তর বাড্ডায় আগুন লেগে 3টি সমিল, একটি তুলার কারখানা ও 20টি কাঠের দোকান পুড়ে গেছে। রাত 3:30টার দিকে রাজধানীর উত্তর বাড্ডায় হাজি মার্কেটের পেছনে তুলার কারখানায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের সমিল ও কাঠের দোকানে। খবর পেয়ে রাত 3:45টার দিকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সমিল, তুলার কারখানা ও কাঠের দোকানে বহু টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানায় মালিকপক্ষ। পার্বত্য সম অধিকার আন্দোলন সহ 3টি সংগঠনের ডাকে রাঙ্গামাটিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। শহরে বন্ধ রয়েছে যান চলাচল, খোলেনি অধিকাংশ দোকানপাট। বরকলা অপহৃত 5 বাঙালি জেলেকে উদ্ধার এবং জেলা প্রশাসক কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেফতার 16 জনের মুক্তির দাবিতে হরতাল ডাকা হয়। গেল বছরের 4 ডিসেম্বর রাতে বরকল এলাকায় ভারতের মিজোরাম সীমান্তের 0 পয়েন্টে মাছ ধরতে গেলে 5 বাঙালি জেলেকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লা ওমর। আলোচনায় তালেবান প্রধান যুক্তরাষ্ট্রের কাছে 2টি দাবি জানান। একটি হচ্ছে গুয়ান্তানামো বে কারাগার থেকে আফগান বন্দীদের মুক্তি, অপর দাবি আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহার। এদিকে গুয়ান্তানামো বে কারাগার থেকে আফগান বন্দীদের মুক্তির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সিডনি টেস্টের 3য় দিনে খেলা শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারী ভারতের সংগ্রহ 2 উইকেটে 114 রান। ভারত এখনো 354 রানে পিছিয়ে রয়েছে, হাতে আছে 8 উইকেট। এর আগে স্বাগতিক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের রেকর্ড ট্রিপল সেঞ্চুরিতে 4 উইকেটে 659 রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে 468 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো করতে পারেনি ধোনির দল। দলীয় 18 রানে ব্যক্তিগত 4 রান করে আউট হন হার্ড হিটার ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগ। হিলফেনহাসের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর দলীয় 100 রানে দ্য ওয়াল খ্যাত দ্রাবিড় ব্যক্তিগত 29 রানে হিলফেনহাসের দ্বিতীয় শিকারে পরিণত হলে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। দিন শেষে গম্ভীর 68 ও টেন্ডুলকার 68 রানে অপরাজিত রয়েছেন। আর এর সাথে শেষ করছি দুপুর 1টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শান্তিপূর্ণভাবে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট, ফল যাই হোক মেনে নেবেন আফজল, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সাক্কুর। মধ্যরাতে বাড্ডায় আগুন, পুড়ে গেছে সমিল, কাঠের দোকান। সিডনি এবং সিডনি টেস্টে মাইকেল ক্লার্কের ট্রিপল সেঞ্চুরি, পন্টিং এর পর জবাব দিলেন হাসিও। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, আর লগ অন করুন www.21-tv.com ওয়েবসাইটে। এছাড়া 21-এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে ফেসবুক ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন। We are ready to rock the nation with full game. Are you ready? Stay tuned. You're now coming soon. তাজা খবর, তাজা খবর, তাজা খবর, 21 টিভির তাজা খবর। এই তাজা খবর, তাজা খবর, তাজা খবর, 21 টিভির তাজা খবর। এই তাজা খবর, তাজা খবর, তাজা খবর, 21 টিভি। এই পেপার। হ্যাঁ স্যার। ধারাবাহিক নাটক হাউস নম্বর 777, রচনা প্রশান্ত হালদার, পরিচালনা দেবাশিস বড়ুয়া দ্বীপ। শীঘ্রই আসছে, চোখ রাখুন 21-এর পর্দায়। তেতুলিয়া থেকে টেকনাফ, সাধারণ মানুষের অতি সাধারণ জীবনের অজানা সব তথ্য, কঠিন জীবন সংগ্রাম, সমস্যা, সম্ভাবনা, সাফল্য, নিজস্ব সংস্কৃতি, নিপীড়িত মানুষের বিচিত্র জীবনের সচিত্র প্রতিবেদনের খোঁজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলি আমরা। দেশ জুড়ে কথা বলে সারা বাংলা।
দেশ জুড়ে, 21 দেশ জুড়ে, 21 দেশ জুড়ে, 21 দেশ জুড়ে। দেশ জুড়ে প্রযোজনা শাখাওয়াত লিটন ও মানিক শিকদার। দেখবেন আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 8টা 30 মিনিটে, ইউএই সময় দুপুর 4টা 30 মিনিটে। অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে 21-এর চোখ। বিদেশি ধরা যায় এটা, তখন কেমনে যে খুলবো এটা তো আমি বুঝতে পারছি। কেউ থাকে না, খালি একটা ছেলে থাকে। ততক্ষণে সেখানে জড়ো হয়েছেন এলাকার লোকজন। আইসাই বলতেছে, এই, তোর বাপের বাড়ি। আমার কোনো নাম নাই। একজন নেতা, আপনি ফার্স্ট ক্লাস এমপ্লয়ি, আপনি কোটি কোটি টাকা আনছেন। আর হাতের মুঠের মধ্যে ছাত্রীটা এভাবে মারা যাবে, এটা মানে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। 21-এর চোখ প্রযোজনা সাইদুর রহমান পাবেল। সে বলছে টাকা হইলেই ছাড়া পাওয়া যায়, এখন ফাঁসি যদি না হয় তাহলে পরে টেনশন কি? দেখবেন আজ বাংলাদেশ সময় রাত 9টা 30 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 11টা 30 মিনিটে, ইউএই সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। আমাদের এই শ্রম বাজারটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, সেটা বন্ধ হয়ে আছে আজকে প্রায় 8 বছর। যারা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার বাইরে কাজ করছে, তারা সেখানে করলে বোধহয় বেটার হয়। এখান থেকে লোকজনকে নিয়ে বিদেশে চাকরি দিচ্ছে। এত বড় একটি বাংলাদেশের বাজার, আমার পৃথিবীর খুব কম দেশ আছে যে দেশের নাগরিকই খালি 70 লাখ, আমাদের 70 লাখ তো বিদেশে আছে। আমরা এমন সময় গেছে ভাইয়া, খাবার পাই না, খাইয়া দিন গেছে, রাত কাটাইছি জানেন। আমার জানা মতে এম্বাসি ঘুষ খাইছে। ইন্ডিয়ার এম্বাসি প্রতি সপ্তাহে একবার আসে আউট জেলে, বাংলাদেশ এম্বাসি মাসেও একবার আসে। ইন্ডিয়া থেকে লোক আসে, প্রায় 1 লাখ টাকার ভিতরেই চলে আসে, আর আমাদের কিন্তু 3 লাখ টাকার মতো লাগে। প্রবাসী বাংলাদেশ প্রযোজনায় মাসুদ রহমান। দেখবেন আজ বাংলাদেশ সময় রাত 2টায়, নিউ ইয়র্ক সময় বিকেল 4টা।